সৌম্য বিরক্তি কণ্ঠে বলে, ইরা, আমি তুই দুজনই অনেক বড়। তুই যখন এভাবে তখন এভাবে এসে আমাকে ধরবি না। হাত ছাড়। ইরা সৌম্যর হাত ছেড়ে বিড়বিড় করে, সময় হলে সারাদিন ধরে বসবো, থাকবো। সেদিন সৌম্য কাছে নিজের জন্য আর তার বোনের জন্য প্যাক করে নিয়েছিল। সাথে ইরার পাশে বসে ইরার খাওয়া দিচ্ছিল। বিল সেই দিয়েছিল। ইরা শত শত ইমোশনাল কথা বলেও সৌম্যকে মানাতে পারেনি। তবে এক পাতা ওষুধ ইরা সৌম্যর হাতে দিয়ে অনুরোধ করে বলেছিল, এটা ফিরিয়ে দিস না প্লিজ। এবার তুই না মানলে এই ভরা রাস্তায় তোর পা ধরবো বলে দিলাম। সৌম্য মৃদু এসে ওষুধের পাতা নিয়ে পকেটে রেখেছিল। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার কথা মনে পড়ল। সন্ধ্যা থাকলে তার মায়ের মতো শাসন করত। একটু কিছু করলেই সন্ধ্যার চোখ পাকিয়ে তাকাতো। সৌম্য হেসে আবারও শুয়ে পড়ত। সৌম্যর আজও জ্বর এসেছে, কিন্তু ইরা তার খোঁজ নেয়নি আর। কার উপর অভিযোগ করবে সে, যার ভাগ্য দুঃখ ছাড়া কিছুই লেখা নেই? সৌম্যর চোখ দুটো লাল, সাথে জ্বালা করছে। সিরিজা সৌম্যর পাশে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। সৌম্য কেমন স্ট্যাচু হয়ে বসে থাকতে দেখে ধীরে ধীরে সৌম্যর পাশে বসে মিনমিন করে বলে, ভাইয়া, রাতের খাবার খাবেন না? সৌম্য যেভাবে ছিল সেভাবেই উত্তর দেয়, না। কেন? সৌম্য কিছু বলল না। সিরিজা মৃদু স্বরে বলে, আপনি কি ইরাবতীর কথা ভাবছেন? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, সবার জন্য ওর নাম ইরা। কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে বাড়ি দিকে যায়। সিরিজা সৌম্যর পিছু পিছু দৌড়ায়। চেহারা ভয় পেয়েছে। কত সাহস সঞ্চয় করে এখানে এসেছে, আর লোকটা তাকে রেখেই চলে যাচ্ছে। সকাল 9টার পর ইরা সৌম্যর মেসের সামনে দাঁড়িয়ে আছে গত 1 ঘন্টা যাবৎ। হঠাৎ পরিচিত কাউকে চোখে পড়ল। ইরা এগিয়ে গিয়ে ডাকে, ভাইয়া। মেয়ে কণ্ঠে রিহান পিছু ফিরে তাকায়। একটু ভেবে বলে, আপনি ইরা? জি ভাইয়া। সৌম্য কোথায় জানেন? রিহান মৃদু স্বরে বলে, জানি না। ইরা খুব ভালোই বুঝলো রিহান তাকে মিথ্যে বলছে। রিহান সৌম্যর সাথে এক মেসে থাকে। ইরা দীর্ঘশ্বাস ফেলে বলে, সৌম্য, রুমের চাবিটা একটু দিন। রিহান ভুরু কুঁচকে বলে, কেন? ইরা হাত জোর করে বলে, প্লিজ ভাইয়া দিন, আমার দরকার আছে। রিহান দিতে রাজি হয় না। ইরা বেশ অনেকক্ষণ জোরাজুরি করে রিহানের থেকে চাবিটা নেয়। এরপর সে সৌম্যর ঘরে ঢোকে। সৌম্যর ঘরে তেমন কিছু নেই। একটা চৌকি পাতা, সাথে একটা আলনা যেখানে কাপড় রাখা হয়, আর একটি ছোট কাঠের টেবিল। ঘরের এক কোণে কিছু হাঁড়ি পাতিল রাখা। ইরা সৌম্যর টেবিলের সামনে গিয়ে বসে। অনেকটা সময় চুপচাপ বসে থাকে সেখানে। একটি ছোট্ট ডায়েরি পায়। ডায়েরিটি উল্টে পাল্টে দেখে। এরপর ডায়েরিটি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে রুমে তালা দেয়। রিহান ইরার পিছনে দাঁড়িয়ে বলে, চাবি দিন। ইরা রিহানের পাশ কাটিয়ে যেতে যেতে বলে, সৌম্যকে আমার থেকে চাবি নিয়ে আসতে বলবেন। রিহান রেগে বলে, আপনি চাবি দিন আপু, সৌম্য আমার উপর রাগ করবে। আপনি সৌম্যর বন্ধু, একটু রাগ না হয় সহ্য করলেন। রিহান বিরক্ত কণ্ঠে বলে, আপনি চাবি দিন। ইরা শুনল না। রিহান হঠাৎই বলে, আপনার মতো মেয়েকে সৌম্য পছন্দ করে না। রিহানের কথা ইরার পা থেমে যায়। উল্টো ঘুরে অবাক হয়ে বলে, মানে? রিহান ইরার পোশাকের দিকে একবার চোখ বুলায়। এরপর বলে, এসব পোশাক সৌম্য পছন্দ করে না। ইরা নিজের দিকে তাকালো। তারপরে একটা জিন্স প্যান্ট, উপরে টপ, গলায় একটা স্কার্ফ ঝুলছে। অতঃপর রিহানের দিক তাকিয়ে অবাক হয়ে বলে, সৌম্য এসব ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি তো। রিহান তার রুমে যেতে যেতে বলে, কারণ আপনি সৌম্যরই দল। কথাটা শুনে ইরার চোখ জোড়া ভরে উঠলে। বাক্যটি ছোট, অথচ ইরার হৃদয় আঘাত হল তীব্রভাবে। বিড়বিড় করল, সৌম্য? শিমু সন্ধ্যাকে পার্পল কালারের জর্জেটে একটি খুব সুন্দর শাড়ি পরিয়ে দেয়। সাথে ম্যাচিং করে হিজাব পরিয়েছে। গতকাল রাতে সে আনিকার বোনের বিয়ের জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিল। সন্ধ্যার জন্য অনেক কিছু নিয়েছে। সন্ধ্যাকে সাজিয়ে দিতে দিলেই বেচারি শিমুকে আটকে দেয়। শিমু তবুও জোর করে হালকা একটু সাজিয়ে দিয়েছে। আনিকাদের বাড়ি আসতে আসতে প্রায় 11টা বেজে যায়। আকাশ অফিসের কাজে আটকে গিয়েছে। দুপুরের আগে চলে আসবে। আসমানি লড়ার সন্ধ্যার হাত ধরে ভেতরে যায়। বিয়ে বাড়িতে এত এত মানুষের মাঝে সন্ধ্যার অস্বস্তি হয়। মেয়েটি এসব পরিবেশে অভ্যস্ত নয়। আশপাশটা অবাক হয়ে দেখছে। এ তো জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ি, এটাই তার প্রথম দেখা। শিমু সন্ধ্যাকে টেনে আনিকার বোনের ঘরের দিকে যায়। সন্ধ্যা চুপচাপ শিমুর সাথে পা মেলায়। আনিকার ছোট বোন অনামিকা, বয়স 19 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। মেয়েটিকে বউ সাজিয়ে বসে রাখা হয়েছে বেডের মাঝখানে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটিকে পুরো পুতুল লাগছে। সৌম্যর একটি কথা কানে বাজলো, বনু, তোকে পুতুল সাজিয়ে এক রাজপুতের হাতে তুলে দেব, দেখিস।
কথাটা ভেবে সন্ধ্যা মৃদু হাসলো। শিবু ফিসফিসিয়ে বলে, আকাশ ভাইয়া, বিয়েতে আমি এভাবে সাজতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বিয়ে হলো বুঝতেই পারলাম না। শিমুর কথাটা শুনে সন্ধ্যার মুখ মলিন হয়। অনামিকা উসকুস করছে। সবার মাঝ থেকে উঠে আসলো, এরপর সবাইকে এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আশেপাশে একটা ফাঁকা জায়গা পেয়ে সেদিকে এগিয়ে যায়। তার কেন যেন দম বন্ধ লাগছে। অনামিকা থেকে কিছুটা দূরত্বে অরুণ দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। হঠাৎ অনামিকার দিকে নজর পড়লে অরুণের নজর আটকে যায়। অনামিকাকে ডান পাশ থেকে দেখা যাচ্ছে। অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল। আনিকা অরুণের হাত ধরে টেনে তার ঘরে নিয়ে যায়। অরুণের মাথা নিচু। আনিকা তার ঘরে অরুণকে নিয়ে ঠাস করে দরজা ভেঙে দেয়। এরপর আগে চিৎকার করে বলে, এই জানোয়ার, তুই কি মানুষ? কি করে পারলি তুই এমনটা করতে বল? বলতে বলতে অরুণের গালে সপটে একটা থাপ্পড় মেরে দেয় আনিকা। সন্ধ্যা খারাপ লাগছিল, তাই আনিকা সন্ধ্যাকে তার ঘরে বিশ্রাম নিতে রেখে গিয়েছিল। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। চিৎকার শুনে ব্যালকনির দরজায় এসে দাঁড়ায়। অরুণকে থাপ্পড় মারতে দেখে অবাক হয়ে তাকায়। আকাশ আনিকাদের বাড়ির মাত্রই এসেছে অফিস থেকে। আনিকার ঘরে পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ এমন চিৎকার কানে আসতেই দরজা ঠেলে ভেতরের দৃষ্টি দিলে অরুণকে থাপ্পড় মারার দৃশ্য চোখে পড়ে তার। দ্রুত ঘরের ভিতরে গিয়ে বলে, আনিকা কি হয়েছে? অরুণকে মারলে কেন? আনিকার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশের দিক চেয়ে বলে, এই জানোয়ারের সাথে আমার বন্ধুত্ব করেছিলাম আকাশ, ও মানুষ নয়। আকাশ অরুণের দিকে তাকালো, দেখলো অরুণের মাথা নিচু। আনিকা তার হাতে ফোন বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ বিনা বাক্যে আনিকার হাত থেকে ফোন দিয়ে ফোনের নিচ থেকে স্ক্রল করতে থাকে। হাতের ফোন বেডের উপর ছুঁড়ে মেরে এদিক ওদিক হাঁটলো কয়েকবার। রাগ কন্ট্রোলের উপায়। বাঁ হাতে কোমর রেখে ডান হাতে গাল চুলকে একটু হেসে বলে, মারাত্মক রাগ লাগছে, কি করব এখন? কয়েক সেকেন্ডের মাথায় হঠাৎই অরুণের উপর বাঘের ন্যায় হামলা পড়ে আকাশের। সামনে অরুণের নাক বরাবর ঘুষি মারতে মারতে চিৎকার করে বলে, একে আজ এইখানে কুরবানি করব আমি। আনিকা, যা দাঁড়িয়ে আয়। আনিকা সন্ধ্যা দুজনকে ভয় পেয়ে যায়। আনিকা আকাশকে টেনে কান্নামাখা গলায় বলে, আকাশ ছাড়, ও মরে যাবে। আকাশ যেন নিজের মাঝেই নেই। অরুণের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, কিন্তু অপরাধী নেই, চুপচাপ মার খাচ্ছে। আনিকা আকাশকে ঠেলছে, কিন্তু পারছে না। সে বুঝলো সে পারবে না। রাব্বিকে ডাকার জন্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা অরুণের দিকে ভীত চোখে চেয়ে আছে। দুটো পায়ে এগিয়ে এসে আকাশকে টেনে সরাতে চায়। আকাশ বাধা পেয়ে রাগে সন্ধ্যাকে গায়ের জোরে ধাক্কা দেয়। সন্ধ্যা সিটকে কয়েক হাত দূরে পড়ে যায়। দেওয়ালের সাথে একটি গিলাস খাড়া করে রাখা ছিল, যেটা সন্ধ্যার হাত লেগে ঠাস করে এসে তার পায়ের উপর পড়ে যায়। সন্ধ্যার ডান পা পুরো রক্তাক্ত হয়ে যায়। এত জোরে শব্দ পেয়ে আকাশ দ্রুত বাম দিকে ফিরে তাকায়। সন্ধ্যাকে দেখে অবাক হয়। সন্ধ্যার পায়ের অবস্থা থেকে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। অরুণকে ছেড়ে আকাশ দৌড়ে সন্ধ্যার কাছে বসে পড়ে। সন্ধ্যার পা টেনে নিয়ে উল্টো পথে দেখে আর হাঁপানোর কণ্ঠে বলে, সরি সরি, আমি তোমাকে দেখিনি, সরি। সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায়। আকাশের দুহাত রক্ত দ্বারা মাখামাখি। অরুণ মেঝেতে শুয়ে কয়েকবার কেশে ওঠে। অরুণের কাশির শব্দ পেয়ে আকাশ একবার পিছু ফিরে তাকালো। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। আকাশ কিছু বলল না, উঠে গিয়ে ঘরের দরজা আটকে দিল। এরপর এগিয়ে এসে সন্ধ্যাকে কোলে তুলে বেডে বসিয়ে দিল। সন্ধ্যা একটু কেঁপে ওঠে, তবে চুপ থাকলো। আকাশ একটি চেয়ার এগিয়ে আনলো অরুণের সামনে। এরপর বেশ শক্তি খাটিয়ে দুহাত অরুণকে তুলে চেয়ারে বসালো। অরুণের চেয়ার শরীরে ছেড়ে দিয়েছে। আকাশ আশেপাশে ফার্স্ট এড বক্সগুলো ঘরের কর্নারের টেবিলের কাছে পেয়েও গেল। এগিয়ে গিয়ে ফার্স্ট এড বক্সটি নিয়ে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে কিছু ব্যান্ডেজ সহ মূল্য সন্ধ্যার সামনে রেখে বলে, পা ব্যান্ডেজ করে নাও ফার্স্ট। অরুণ কোর অবস্থা খারাপ, তুমি ব্যান্ডেজ করতে পারবে না? সন্ধ্যা আকাশের দিকে তাকালো। আকাশের মুখে মলিনতার ছাপ। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বিরক্ত হয়ে বলে, পারবে? সন্ধ্যা ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। আকাশ অরুণের সামনে বারবার একটা চেয়ার টেনে নিয়ে বসে। বাঁ পায়ের উড়োর উপর ফার্স্ট এড বক্স রেখে অরুণের ক্ষত স্থানগুলো তুলোর সাহায্যে মুছে দিতে থাকে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটি তার বন্ধুকে কিভাবে মারলো, আবার সে নিজেই তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। সন্ধ্যা একা একা যেটুকু পারল সেটুকুই ব্যান্ডেজ করে নিল। তার পা কাছের কোনা দিয়ে পায়ের সাইড দিয়ে কেটে গভীর ক্ষত হয়েছে। দরজা কড়াঘাতে সন্ধ্যা ঘাড় ঘোরায়। আকাশের হাত থেমে যায়। অনিকা হাঁপানো কণ্ঠে বলে, আকাশ দরজা খোল। সন্ধ্যা বেড থেকে নামতে নেয়।
আকাশ আওয়াজ করে ঠান্ডা গলায় বলে, আনিকা তোরা যা, আমার অরুণের সাথে কথা আছে। আকাশের শান্ত বলে আনিকা শান্ত হলো। রাব্বির দিক তাকালে দেখলো রাব্বি জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছে। আনিকা রাব্বির হাত ধরে বলে, চলো। রাব্বি অবাক হয়ে বলে, যাবে মানে? আকাশ অরুণকে বাড়ছে বলেছে যে। আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুট করে রেগে যাও, একটু পরেই ঠান্ডা হয়ে যায়। এখনও নিজেই অরুণের ব্যান্ডেজ করছে হয়তো। ও এরকমই, তুমি এসো। রাব্বি আর কিছু বলল না, আনিকার সাথে জায়গাটি প্রস্থান করে। আকাশ নীরবে অরুণের মুখ পরিষ্কার করে দিয়ে সেখানে কেটে গিয়েছে, সেখানে বেশ কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ডান হাত মাথায় দিয়ে অরুণের মাথা ঝাঁকিয়ে বলে, মাথা ব্যথা আছে? অরুণ ছোট করে বলে, হুম। দুপুরে খেয়েছিস? অরুণ ক্ষীণ কণ্ঠে বলে, হুম। আকাশ ফার্স্ট এড বক্স উল্টে পাল্টে টারফিন খুঁজে না পেয়ে বিরক্তি কণ্ঠে বলে, বালের বক্স রেখে কী লাভ? কাজের সময় কিছুই পাওয়া যায় না। বলে হাতের ফার্স্ট এড বক্স ছুঁড়ে ফেলতে গিয়েও বক্সের এক কোণে একটি টার্মিনাল দেখে আকাশ হাতে দেয় ওষুধটি। এরপর চেয়ার থেকে উঠে গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে অরুণের সামনে ধরে, বলে, খেয়ে দে। অরুণ দুর্বল শরীরটা একটু নড়ে ওঠে, চোখ জোড়া খুলে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ তার দিকে চেয়ে আছে। অরুণ আকাশের হাত থেকে ওষুধ আর পানি নিয়ে ওষুধ খেয়ে নেয়। আকাশ অরুণের থেকে গ্লাস নিয়ে টেবিলের উপর রেখে আসে। এরপর আবারও অরুণের সামনে চেয়ারে বসে। অরুণ চেয়ারে দুহাত ছেড়ে দিয়ে চোখ বুজে রেখেছে। আকাশ চেয়ারে হেলান দেয়, বাঁ পায়ের উপর ডান পা রেখে ডান পা ভাঁজ করে কপালে দু আঙুল ঘষে, বাম পা নাড়ায়। দৃষ্টি অরুণের দিকে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, কবে থেকে চিনিস অনামিকাকে? অরুণ যেমন ছিল সেভাবে উত্তর করলো, 1 বছর। অনামিকার বোন জানতিস না? জানতাম না, কিছুক্ষণ আগেই জেনেছি। অনামিকার ফিলিংস নিয়ে এত বাজে কেন খেললি? অরুণ চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলে, ওর ফিলিংস নিয়ে খেলিনি আমি, ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ও থাকেনি আমার কাছে। আকাশ শক্ত কণ্ঠে বলে, মেয়েদের মাঝে ডুবে থাকিস, এরকম ক্যারেক্টারলেস ছেলের কাছে কোনো ভদ্র মেয়ে থাকে না। অরুণের মুখ মলিন হলো। আকাশ রাগান্বিত স্বরে বলে, অরুণ নোটপিকগুলো সব ডিলিট কর এক্ষুনি। অরুণ ঢোক গিলে থেমে থেমে বলে, পারবো না, সরি। কথাটা শুনতে আকাশ অরুণের চেহারে হাতলের ডান পা রাখে। এরপর চিবিয়ে চিবিয়ে বলে, অরুণ আমি ঠান্ডা আছি, প্লিজ আমাকে রাগাস না। চুপচাপ অনামিকের সব পিক ডিলিট করবি। অরুণ দুর্বল কণ্ঠে বলে, ওর পিক ডিলিট করলে ও বিয়ে করে নিবে, ওকে অন্য কেউ ছুঁয়ে দিবে, আমি এটা মানতে পারি না ইয়ার। আকাশ শান্ত চোখে তাকালো। অরুণের কথায় সে হাঁসফাঁস করলো। সন্ধ্যার প্রতি সেম ফিলিংসটা সে তার মাঝে লক্ষ্য করেছে। ব্যাপারটায় মারাত্মক বিরক্ত হলো আকাশ। মৃদু স্বরে বলে, এরকমটা তোর কেন মনে হয়? অরুণ হেসে বলে, কেন যেন ওকে বউ বউ লাগতো। অন্যদের সাথে স্বভাবগত টাইম পাস করতাম, কিন্তু অনামিকের প্রতি ডিফারেন্স ফিলিংস। কিন্তু মেয়েটা আমাকে বুঝলো না। পিক ভাইরাল করার ভয় দেখাতাম, সেই ভয়ে আমার সাথে একটু একটু কথা বলতো, কিন্তু আগের মতো ভালো করে কথা বলিনি কখনো। ওর যে বিয়ে আমাকে জানায়নি পর্যন্ত। এখানে এসে ওকে দেখে চিনতে পারলাম। এরপর আবারও ব্ল্যাকমেল করলাম, ও বিয়ে ভেঙে দিল। অনামিকার বোনের বিয়েতে আসতে চায়নি, না আসলে তো অনামিকার বিয়ে হয়ে যেত। এসে ভালো করছে। আকাশ সব শুনলো। বউ বউ, সন্ধ্যা তার বউ বলে তার এই ফিলিংস, কথাটা ভাবনায় আসছে আকাশ কিছু হিসাব কষল মনে হলো। আপাতত এই বিষয় চেপে রেখে রেগে বলে, তো লজ্জা করে না অনামিকার বোনকে এভাবে ব্ল্যাকমেল করতে? ভালোবাসি ওকে। কথাটা শুনে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, মেজাজ বিগড়ে যায়। এপাশ ওপাশ হাঁটলো কয়েক পা, অন্তঃপর থেমে বলে, এই ভালোবাসা শব্দটা আসলে কি বোঝে? আমি এসবের ব্যাপারে জানি না, বাট এটলিস্ট এটুকু বুঝি কেউ মেয়েদের মধ্যে ডুবে থেকে কাউকে ভালোবাসতে পারে না। একটু থেমে আবারও আকাশ বলে, চুপচাপ অনামিকার সব পিক ডিলিট কর। অরুণ চোখ বুজে মৃদুস্বরে বলে, ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না, ফিউচারে আমার বউ হবে, তাই সব ডিলিট করার প্রয়োজন নেই। আকাশ রেগে বলে, এ তো মার খেয়েও তো শিক্ষা হয়নি। অরুণ আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, না হয়নি, আর আমি বিয়ে করতে চাই, আর তুই তোর বউকে ডিভোর্স দিবি। আমার ব্যথা কেমনে বুঝবি? আকাশ দাঁত কিরমির করে বলে, হ্যাঁ আমি আমার বউকে না ছুঁয়ে ডিভোর্স দিব, তোর মতো খেয়ে ছেড়ে দিব নাকি? এই পর্যায়ে অরুণ চুপ হয়ে গেল। আকাশ উল্টো ঘুরে আবারও অরুণের দিকে তাকাতে গিয়েও তাকালো না।
সন্ধ্যাকে দেখে অবাক হয়। অরুণের সাথে কথা বলা ব্যস্ত হয়ে সন্ধ্যার কথা ভুলেই গিয়েছিল। এই পর্যায়ে অরুণ চুপ হয়ে গেল। আকাশ উল্টো ঘুরে আবারও অরুণের দিকে তাকিয়ে গিয়েও তাকালো না। সন্ধ্যাকে দেখে অবাক হয়। অরুণের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে সন্ধ্যার কথা ভুলে গিয়েছিল। সন্ধ্যা চুপচাপ অরুণ আর আকাশের কথা শুনছিল। অরুণের কথায় যতটা অবাক হয়েছিল, আকাশের লাস্ট কথা তার চেয়ে বেশি বেশি কয়েক গুণ অবাক হয়ে চেয়ে আছে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার পায়ের দিকে নজর করলে দেখলো পায়ের ব্যান্ডেজ করেছে, কিন্তু মনে হচ্ছে খুলে যাবে এক্ষুনি। আকাশ এগিয়ে গিয়ে ডান পা বেডের উপর রেখে সামান্য ঝুঁকে সন্ধ্যার পা টেনে নিয়ে রেগে বলে, কিছু তো পারো না, পারোটা কি তাহলে? বলতে বলতে সন্ধ্যার পায়ের আগলা হয়ে থাকা ব্যান্ডেজ ভালোভাবে লাগিয়ে দেয়। সন্ধ্যা চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে। আকাশ তার কাজ করে সোজা হয়ে দাঁড়ায়। সন্ধ্যার বিস্ময় মুখখানে চেয়ে আছে। বুড়ো কুচকালো বউ শব্দটা মাথায় বাজলো, যেখানে আকাশের বিরক্তির মাত্রা বাড়ল। সন্ধ্যার দিকে চেয়ে শক্ত করে বলে, প্রিপেয়ার ফর ডিভোর্স পেপার। কথাটা কি ছিল কে জানে। সন্ধ্যার সারা শরীর কেঁপে উঠল। আকাশ কথাটা বলে ঘর থেকে বেরানোর জন্য দরজা খোলে। তখন অনুমেকে ধূপধাপ পা ফেলে এগিয়ে আসে। দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে যায়। আকাশ দ্রুত কয়েকবার দূরে সরে দাঁড়ায়। অনামিকা অরুণের দিকে তেড়ে গিয়ে অরুণের ডান গালে কষিয়ে দুটো থাপ্পড় মারে। অরুণ সহ সকলে হতভম্ব হয়ে চেয়ে আছে। অনামিকা দুহাতে অরুণের শার্টের কলার ধরে কান্নামাখা গলায় বলে, খুশি হয়েছিস তুই আমার জীবনে জাহান্নামে বানিয়ে? বল, খুশি হয়েছিস? চরিত্রহীন লম্পট, কথা বলছিস না কেন? অরুণের চোখে মুখে অসাহিত্য। অনামিকার ফর্সা গাল দুটো টকটকে লাল। অরুণ ঢোক গিলে বলে, তোমাকে কে মেরেছে? অনামিকা দ্রুত এগিয়ে এসে অনামিকাকে টেনে সরিয়ে আনে। অরুণের দিকে ভর্ষক করে দিওয়া চোখে চেয়ে রাগান্বিত স্বরে বলে, ও আমার বোনের জন্য দরদ দেখায় কেন? আকাশ ওকে নিয়ে যা এখান থেকে। অরুণ এগিয়ে এসে বলতে চায় কিছু। আকাশ দ্রুত অরুণকে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে থাকে। অরুণ আকাশকে বাধা দিল না। অনামিকার কান্নারত মুখ পানে দৃষ্টি রেখে এগিয়ে যায় আর ভারী গলায় বলে, অনামিকা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ রাজি হয়ে যাও। অনামিকা তেড়ে যেতে নিলেই আনিকা তার বোনকে টেনে ধরে। অনামিকা চিৎকার করে বলে, আমি বিষ খেয়ে মরে যাব, তবুও তোর মতো চরিত্রহীন বিয়ে করবো না। অরুণের মুখে অসাহিত্য ছাপ ফুটে ওঠে। আকাশ অরুণের কলার ধরে টেনে বের করে নিয়ে যায়। অনামিকা কান্নায় ভেঙে পড়ে। আনিকা দরজা ভেঙে দিয়ে অনামিকাকে তার বেডে বসায়। বরযাত্রীরা চলে গিয়েছে। আনিকের বাবা মা ঘরে দরজা আটকে বসে আছেন। মান সম্মান হারিয়ে সকলে যেন দিশেহারা। ঘণ্টাখানেক আগে অনামিকাকে পাগলের মতো কাঁদতে দেখে আনিকা ঘাবড়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিল বিয়ে হয়ে যাচ্ছে বলে হয়তো কাঁদছে, কিন্তু এভাবে কে কাঁদে? আনিকা কিছু জিজ্ঞেস করার আগে অনামিকা কাঁদতে কাঁদতে বলে, যে বরকে তার রিলেশনের কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে। আনিকা অবাক হয়, অনামিকার রিলেশন ছিল? অনামিকা কাঁদতে কাঁদতে শুরু থেকে তার বোনের কাছে সব বলে। অরুণের সাথে তার ফেসবুক পরিচয় গত 1 বছর আগে। সে জানতো না অরুণ আনিকার ফ্রেন্ড। একদম বিদেশি মানুষের মুখে খাঁটি বাংলা ভাষা শুনে অনামিকার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। অরুণের ব্যাপারে টুকটাক জানে। কথা বলতে বলতে এক সময় তাদের মাঝে একটা রিলেশন হয়। এরপর অরুণের চাওয়া বেড়ে যায়। অনামিকার কাছে আবদার করে তার উইদাউট ড্রেসে পেক লাগবে। অনামিকা বুঝতে অরুণদের বিদেশি কালচারে এসব খুব নর্মাল। হয়তো রুম ডেট করাও খুব নর্মাল অরুণের কাছে, কিন্তু সে তো বাঙালি। সে সাথে সাথে সায় দিতে পারেনি। এরপর অনামিকা অরুণের সাথে প্রায় 2 দিন যোগাযোগ অফ রেখেছিল, কিন্তু অনামিকা থাকতে পারেনি। আবেগের বয়স ছিল। অরুণকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের নোটপ্যাক অরুণকে সেন্ড করে। কয়েক মাস পর হঠাৎ জানতে পারে অরুণ মেয়েদের সাথে মেলামেশা। অনামিকা জিজ্ঞেস করলে অরুণ সহজ উত্তর ছিল, তুমি রিয়েল, বাকিরা টাইম পাস। অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সব কিছু এত দিশেহারা লাগছিল। এরপর অনামিকা যখন অরুণকে ছেড়ে দিতেও চায়, তখন শুরু হয় অরুণের ব্ল্যাকমেল। সব কথা শুনে আনিকা অনামিকার গালে দুটো থাপ্পড় বসিয়ে কথাগুলো ভেবে আনিকা দীর্ঘশ্বাস ফেলল। অনামিকার মাথায় তার কাঁধে রাখলো। ঝাপসা চোখ জোড়া বাঁ হাতে বসে দিল।
মানুষটি অন্য কেউ হলে হয়তো এত খারাপ লাগতো না, যতটা খারাপ লাগলো মানুষটা তার বন্ধু অরুণ হওয়ায়। সন্ধ্যা মলিন মুখে অনেকে আর অনামিকার মুখোপানে চেয়ে রইল। ভীষণ খারাপ লাগছে তার। সে বেড থেকে নেমে আনিকার কানে হাত রাখলে আনিকা সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হবে। এরপর অনামিকার দিকে আঙুল তাক করে বোঝায়, আপুকে কিছু বলো না, ভুল থেকে মানুষ শিখে।